একদলা বৃষ্টি মাথায় করে ধানমন্ডির একটা কফি হাউসের ছাউনিতে এসে থামে নিষ্প্রাণ। একজন 40 ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তার সামনেই দাঁড়িয়েই বিগলিত হাসে নিষ্প্রাণ। ঝমঝমিয়ে নবমণ্ডলের বুক চিরে ঝরছে অশ্রুজল। তাতেই অবগাহনে মত্ত ধরিত্রীমাতা। থই থই জলে নিমগ্ন চারিপাশ। সমান্তরাল সড়ক পথ থেকে একটু উঁচুতে অবস্থিত কফি হাউসের ছাউনির খাঁজকাটা টিন বেয়ে পড়ছে জল। তাতে অদ্ভুত মাদক ভরা শব্দ। এক পাশ দিয়ে ঝেড়ে ওঠা কুঞ্জলতায় লাল সবুজে আচ্ছাদিত টিনের চালে বৃষ্টির শব্দে মনে হচ্ছে মন খুলে আজ নৃত্য করছে বৃষ্টির দল। টিন থেকে ঝরে পড়া পানি ভূমিতে পতিত হয়েই ছলকে ওঠে। ছাইরাঙা ব্লেজার পরিহিত ভদ্রলোক কোমল হাসলেন। হাসি হাসি মুখে শুধালেন, কেমন আছেন? নিষ্প্রাণ প্রাণবন্ত হেসে উত্তর করে, ভালো আছি, আপনি? জি ভালো। নিষ্প্রাণ নমনীয় চোখে চেয়ে কৌতূহলী গলায় বলল, কেন ডেকেছেন? ভদ্রলোক নিগড় চোখে চেয়ে বললেন, রাশেদ সাহেব আমাকে পাঠিয়েছেন। চকিতে ভ্রু কুঞ্চিত করে নিষ্প্রাণ জিজ্ঞাসা গলায় বলল, কেন? ভদ্রলোক অমায়িক হেসে নিষ্প্রাণের দিকে একটা খাম এগিয়ে বললেন, এখানে 4000 টাকা আছে আপনার জন্য। যার পরনেই তাজ্জব হয় নিষ্প্রাণ। শুষ্ক গলায় প্রশ্ন ছড়ে, কিন্তু এখন তো মাসের শেষ, এখন কেন টাকা পাঠালেন? আর এর জন্য কি আমার সামনের মাসের হাত খরচটা কমিয়ে দেবেন তিনি? ভদ্রলোক চোখে হাসলেন, মৃদুস্বরে বললেন, না, এটা এই মাসের জন্যই, আপনি নিতে পারেন। নিষ্প্রাণ প্রফুল্লচিত্তে খামটা চট করে নিয়ে নিল। সানন্দে বলল, ধন্যবাদ। আর কিছু বলবেন? ভদ্রলোক মৃদুহাস্য অধরে বলল, না, আপনি যেতে পারেন, তবে এই ঘন বর্ষাতে না ভেজাই আপনার জন্য উত্তম। আসলে আমার একটা জরুরি কাজ আছে, দাদুকে আমার সালাম জানাবেন। আমি আসি। নিষ্প্রাণ রাস্তার দিকে তাকালো। দামাল বৃষ্টি কিছুটা কমে এসেছে। রাস্তায় জমেছে পানি। নিষ্প্রাণ চোখের চশমাটা ঠিক করে নিল। স্লিপার পরা পায়ের গোড়ালি থেকে প্যান্টটা একটু উঁচুতে ভাঁজ করে সেই পানি ভর্তি রাস্তায় নামে। ঝিরিঝিরি বৃষ্টির সাথে তাল মিলিয়ে শীতল প্রভাঞ্জনে উড়িয়ে নিচ্ছে নিষ্প্রাণের অর্ধবেচা চুল। টুকটুক করে তার চশমার গ্লাসে জমছে পানি। সেই সব ডিঙিয়ে পানির মধ্যে ঢেউয়ের সৃষ্টি করে এগিয়ে যাচ্ছে নিষ্প্রাণ। গায়ে পড়া গাঢ় নীল রঙের টি শার্ট বুকে পিঠে লেপটে গেছে। রাস্তার ওপ্রান্তে এসে একটা রিকশা ডেকে উঠে পড়ে নিষ্প্রাণ। চশমার গ্লাস গলিয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে নির্বিঘ্ন হাসল। নিষ্প্রাণ দৃষ্টিসীমার আড়াল হতেই ভদ্রলোক নিজের মুঠোফোন হাতে নিলেন। রাশেদকে কল করে আনন্দের সহিত বললেন, হি ইজ ফাইন, আমি আপনাকে অডিও রেকর্ডটা পাঠাচ্ছি, শুনে নেবেন। ভদ্রলোক নিষ্প্রাণের সাথে হওয়া 15 মিনিটের ভয়েস রেকর্ডিং সেন্ড করে রাশেদের নাম্বারে। নিজের পাড়ায় আসতেই নবমণ্ডলের অশ্রুনীর বন্ধ হওয়াতে স্বস্তির শ্বাস ফেলে নিষ্প্রাণ। টানা বর্ষণের পরে ঝকঝকে নবলোকে শুরু হয়েছে শুভ্র জলদের আনাগোনা। তার ভাজে ভাজে নীলাভ অধরের লুকোচুরি। একটা রিচার্জের দোকানের সামনে এসে দাঁড়ায় নিষ্প্রাণ। খামের ভেতরে থাকা 4000 টাকা বিকাশ করে সীমান্তের অ্যাকাউন্টে। বিকাশ সাকসেসফুল হতেই ব্যস্ত সমস্ত নিষ্প্রাণ কল করে সীমান্তকে। স্নেহার্ধ গলায় প্রশ্ন করে নিষ্প্রাণ, তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি, দেখ তো গিয়েছে কিনা। সীমান্ত চেক করে খুশখুশে গলায় বলল, টাকা পাইলি কই তুই? মামা পাঠিয়েছে, ফসল বিক্রি করেছে তো তাই। সন্দিগ্ধ গলায় প্রশ্ন করে সীমান্ত, টাকা ধার নিয়ে করছিলি কি তুই? নিষ্প্রাণ শিথিল গলায় প্রত্যুক্তি করে, বই কিনেছিলাম। সীমান্ত চওড়া গলায় বলল, একদিন এই বই কিনতে কিনতে তুই ফকির হয়ে যাবি হারামি, বউরে খাওয়াবি কি? নিষ্প্রাণ আধুরে হাসে, ব্যস্ত হয়ে বলল, কোথায় আছিস এখন? আজ তো এলি না। আইতে পারুম না, আব্বা থাপড়াইব। কেন? সীমান্ত বৃতৃষ্ণা নিয়ে বলল, আরে কইস না, ভাইয়া আর লাগিয়া মাইয়া দেখতে যাইব। আমি কেন যামু কত? 5 বছর ধরে প্রেম কইরা এখন আমারে লইয়া মাইয়া দেখতে যাইব। মানে রং রং তামাশা দেখা আমি আর বাঁচি না, শালা জীবনটা বেদনা। নিষ্প্রাণ মুচকি এসে বলল, ভালো কিছু তো হতে পারে, গিয়ে দেখ ভাইয়ের কোনো শালিকা থাকলে হয়তো তোরও একটা গতি হয়ে যাবে। দূর ছাতার মাথা, এইসব প্রীতি ফিরিতি আমারে দিয়ে হইব না। আচ্ছা রাখি এখন, ভাইয়া ডাকতেছে। ওকে বাই। ক্লাস শুরু হওয়ার আগেই আয়নের পাশ ঘেঁষে বসে আছে নিষ্প্রাণ। পেছনের বেঞ্চে বসা নিষ্প্রাণ এখন সামনের বেঞ্চেই তার ঘাঁটি গেড়েছে। আইনটির টলটলে চাহনি উপেক্ষা করে বিগলিত হাসে নিষ্প্রাণ। আইনটি চট করে বলল, তোর মোবাইলটা দে। নিষ্প্রাণ বিনা প্রতিক্রিয়ায় তার মোবাইলটা আইনের হাতে দেয়। আইনটি গ্যালারির লক দেখিয়ে বলল, এইটা খোল। অধরকণ প্রসারিত করে নিষ্প্রাণ। সহজ গলায় বলল, ধ্রুবতারা। চোখের পাল্লা নেচে ওঠে আইনটির। ধ্রুবতারা লিখতেই লক খুলে যায়, কিন্তু আইনের বিস্ময় আকাশ ছোঁয়া। গ্যালারিতে কিছুই নেই। ফিক করে হেসে ফেলে নিষ্প্রাণ। নরম গলায় বলল, ভয় পেয়েছিস? লক করে কেন রেখেছিস? নিষ্প্রাণ হেয়ালি গলায় বলল, ভালো লাগে তাই। আইনটি নাক কুচকে বিরক্তি নিয়ে বলল, যত সব।
অধর ছড়িয়ে উৎফুল্ল হাসে নিষ্প্রাণ। স্যার ক্লাসে ঢুকতেই দৃঢ় হয়ে বসল সকলে। সীমান্ত পেছন থেকে ঠেস মেরে বলে ওঠে। নিঃশব্দে হাসে নিষ্প্রাণ। আইনরির বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। হুট করে আইনরির দিকে চোখ ফেলে নিষ্প্রাণ। দৃষ্ট গলায় বলল, তোর এই বেলি ফুলের ঘ্রাণ সত্যি আমার প্রাণটা নিয়ে নিবি তোর তারা। রুদ্ধশ্বাসে নিষ্প্রাণের চকচকে অক্ষিযুগলের দিকে দৃঢ় আর ভীত দৃষ্টিতে চেয়ে থাকে আইনরি। শহীদ মিনারের পেছনের দিকে একটা দীর্ঘকায় বটগাছ, তার চারপাশে গোলাকার লাল পাথরের বেদি, বিছানো সবুজ ঘাসের উপর শিওর উঁচু করে দাঁড়ানো বটগাছটি বহু বছরের পুরনো। তার পাশেই 2 রুমের দেয়াল, আর তার উপরে টিন শেড দেওয়া একটা দোচালা ঘর। সেখানে থাকেন ভার্সিটির পুরনো দপ্তরি আসমত মিয়া। তার ঘরের পাশের ঘেঁষে চাপকল। সীমান্ত বোতল ভর্তি করে পানি নেয় সেই চাপকল থেকে। দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা উপাধিতে ভূষিত সীমান্ত একটু আগেই প্রথম বর্ষের এক ছাত্রের সাথে মারামারি লাগিয়ে দিয়েছে। ছেলেটা প্রথম বর্ষের হলেও রাজনীতির সাথে সম্পৃক্ত। মাথায় আঘাত লাগায়, সেখান থেকে রক্ত বেরোতেই তা পরিষ্কার করার জন্য ভার্সিটির পেছনের দিকে নিয়ে যায়। পানি দিয়ে সে রক্ত পরিষ্কার করে ছেলেটিকে পার্শ্ববর্তী হসপিটালে পাঠিয়ে দেয়। প্রাবিশ তখন বাইরে থাকায় এমন অঘটন ঘটল। এক ঝাড়ি মেরে বলে ওঠে প্রাবিশ, তুই ওকে মারতে কেন গেলি বল? বটগাছের বেদির উপর শান্ত হয়ে বসে আছে সীমান্ত। নির্বিঘ্ন গলায় বলল, তোরে কৈফত দিতে পারুম না। সেখানেই দাঁড়িয়ে থাকা ভীত সন্তস্ত কুসুম ক্ষীণ গলায় বলল, ছেলেটা একটা মেয়ের সাথে বেয়াদবি করছিল, সীমান্ত শুধু ওকে ধমকি দিয়েছে, কিন্তু ছেলেটাই উল্টো। নিষ্প্রাণ একটা শিশু গাছের সাথে ঠেস মেরে দাঁড়িয়ে আছে। সে তখন মসজিদে ছিল। ঘটনা ছড়াতে বেশি সময় লাগেনি, তবে সবটা সামনে নেয় স্মারক। আইনটি সর্বপ্রথম তার কাছেই যায়, কারণ রাজনীতিতে বিশেষ ঝোঁক আছে তার। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সে রাজনীতির সাথে যুক্ত। ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছেলেরা তাকে বেশ সমীহ করে। মাথার উপর বিশাল ধূসর আকাশ, চারিদিকে মৃদু সমীরণের গুঞ্জন, যান্ত্রিক বাহনের বিক্ষিপ্ত শব্দ। তার মাঝেই হুড়হুড়িয়ে যাচ্ছে রিক্সা। আইনের পাশেই বসেছে প্রাবিশ। নিষ্প্রাণ বসতে চেয়েছিল, কিন্তু আইনরি সেই সুযোগ দেয়নি। পেছনে রিক্সায় বসেছে কুসুম আর ত্রিনা। আরেকটা রিক্সায় সীমান্তের সাথে নিষ্প্রাণ। উসখুস করছে তার মস্তিষ্ক। ভেতরের দাবদাহ প্রকট হচ্ছে ক্রমাগত, কিন্তু বাইরে শান্ত ও সমাহিত। বেশ কিছু সময়ের মৌনতা ভেঙে বলে ওঠে আইনরি, আমার তোকে কিছু বলার আছে। প্রাবিশ বিনা সংকোচে বলল। আইনরি ভীত গলায় বলল, প্রাণকে আমার ভয় করে। ফিক করে হেসে ফেলে প্রাবিশ। ফিচেল গলায় বলল, এর চেয়ে যদি বলতি আমার পিঁপড়াকে ভয় করে, তাহলে আমি নির্দ্বিধায় মেনে নিতাম। আইনরি মেজাজ দেখিয়ে বলল, আমি মজা করছি না। প্রাবিশ নড়ে না। বিকালের সূর্যের ম্রিয়মান আভায় কিঞ্চিত উষ্ণতা বিদ্যমান, তাতে অস্বস্তি আছে। কিন্তু প্রাবিশের এখন আইনরির কথায় বেশি অস্বস্তি হচ্ছে। সরল গলায় বলল, এমন কেন মনে হচ্ছে তোর? আইনরি চোখ পিটপিট করে তাকায়। লম্বা শ্বাস নিয়ে বলল গ্যালারির সেই কাণ্ডটার কথা, এমনকি তাকে ধ্রুবতারা বলে ডাকার কথাও। মুচকি হাসে প্রাবিশ। খেয়ালিপনায় বলল, ও হয়তো তোকে পছন্দ করে, ছেলেটা কিন্তু জেমস বলতে পারিস। যদিও ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ততটা উঁচু নয়, তবে আমার মতে মানুষের পরিচয় সে নিজে, বংশমর্যাদায় নয়। আইনরি নিরস গলায় বলল, আমার এখন এইসবে কোনো ইন্টারেস্ট নেই। বাবা এসব পছন্দ করে না। তুই নিষ্প্রাণকে পছন্দ করিস? এই প্রশ্নের জবাব আইনরি দিতে পারল না। প্রাবিশের ধারণা হলো হয়তো আইনরি তার প্রশ্নের জবাব দিতে ইচ্ছুক নয়, তাই আর সে এ বিষয়ে কথা বলল না। আইনরির সব কথা ব্লুটুথের মাধ্যমে শুনে ফেলল নিষ্প্রাণ। এক দীর্ঘশ্বাস ফেলে অধরে ঝোলায় ক্লান্ত হাসি। তাদের রিক্সা এসে থামে বনশ্রীতে। আজ এখানে একটা ছোট্ট মেলা বসেছে। সীমান্ত আসতেই চাইছিল না। মেয়েদের ভিড়ভাট্টা থাকেই মেলাতে, কিন্তু নিষ্প্রাণের দেহপিঞ্জরে চলে শিরায় শিরায় নিষ্পেষণ। আইনরিকে কোনোভাবেই একা ছাড়া তার পক্ষে সম্ভব নয়, তাই প্রাবিশের সীমান্তকে তার হৃদয় ভেজা কথায় গলিয়ে নেয়। মেলার দরজার কাছে আসতেই সীমান্তের অক্ষিযুগল তটস্থ হয়। একগাদা মেয়ে মানুষের ঢলাঢলি, বিশ্রী কাণ্ড। তারা 3 জন ভেতরে গেল না। মেলার পাশেই কয়েকটা বড় আম গাছ, তারা সেখানেই দাঁড়িয়ে আছে। আইনরি, ত্রিনা আর কুসুম ভেতরে যেতেই দেখে এলাহি কাণ্ড। মানুষে গিজগিজ করছে। মেয়েলি জিনিসের উপস্থিতি বেশি। একজন মহিলা ডালা ভর্তি রং বেরঙের রেশমি চুড়ি নিয়ে বসেছেন। আইনরি উৎফুল্ল দৃষ্টিতে তাকিয়ে সে ডালার সামনে বসে। মাথায় আধঘোমটা দেওয়া শীর্ণদেহের মহিলা মৃদু হাসলেন। আইনরি কালো রঙের এক মুঠো চুড়ি হাতে গলিয়ে নেয়। কুসুমের সামনে হাত নাড়াতেই রিনিঝিনি শব্দ হয় তাতে। উচ্ছ্বসিত গলায় বলল, সুন্দর না চুড়িগুলো? সেই চুরির শব্দ পৌঁছে যায় নিষ্প্রাণের কর্ণরন্ধ্রে, আর সেখান থেকে তার বুকের কম্পিত মাংসপিণ্ডে। গম্ভীর শ্বাস ফেলে নিষ্প্রাণ। প্রাবিশ ব্যস্ত তার গার্লফ্রেন্ডের সাথে। সীমান্তের বিরক্তিকর কণ্ঠ, তগো এই মায়া মানুষের নেওটামি আমার একদম ভাল লাগে না। নিষ্প্রাণ সেই কথা শুনল না। তার মস্তিষ্ক ধাঁজিয়ে উঠল ওপাশের অমসৃণ কণ্ঠে। নিষ্প্রাণ শান্ত গলায় বলল, তোর বস, আমি আসছি।
কই যাস তুই? মেলার ভেতরে। দাঁড়া এখানে তোরা। সীমান্ত ভ্রুকুঞ্চিত করে তাকায়। নিষ্প্রাণ দৃঢ়চিত্তে লম্বা লম্বা পা ফেলে মেলার ভেতরে প্রবেশ করে। আইনের হাত ধরে রেখেছে ছেলেটি। তার চুরি পরা হাতে আঙুল ছোঁয়াতে ছোঁয়াতে মুখ দিয়ে অশ্লীল ভাবভঙ্গি করে। আইনের জোর হাতে হাতটা ছাড়িয়ে নেয়। তপ্ত গলায় বলল, এইটা কি ধরনের অসভ্যতা? চোখে কালো রোদ চশমা পরে থাকা অপরিচিত ছেলেটা বাঁকা হেসে বলল, আপনার হাতটা খুব সুন্দর, ধরে দেখছিলাম। আসলে আমার গার্লফ্রেন্ডের চুরি ভীষণ পছন্দ, দেখতে শুনতে আপনার মতোই। অদ্ভুতভাবে আইনরির সারা শরীরে চোখ বোলায় ছেলেটা। মুহূর্তেই ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গেল। আচমকা ছেলেটির হাতটাকেও ধরে তার হাতের মধ্যখানে কাচের তৈরি ভাঙা একটা ফুলদানি উপর করে গেঁথে দেয়। আর্তনাদ করে ওঠে ছেলেটা। হুলুস্থুলু শুরু হয়ে যায় স্বাভাবিক পরিবেশে। সন্ধ্যা নেমেছে ধরণীর বুকে। মাতাল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে চলছে রিক্সা। সোডিয়াম বাতির আলোক ছটায় মেতে উঠেছে অন্ধকার শহর। হুড়হুড়ে বাতাসেও মন উচাটন আইনরির। নিষ্প্রাণের এমন কাজে বিস্ময় আত্মা কেঁপে ওঠে আইনরির। ছেলেটির হাতে ভাঙা ফুলদানি গেঁথে দিতেই গলগলিয়ে লহুর নহর বইতে থাকে। ততক্ষণে হুলুস্থুলু কোলাহলে ভরকে যায় পুরো পরিবেশ। চিৎকার, চেঁচামেচি আর হৈহুল্লোড়ে মেলার ভেতরে দৌড়ে আসে প্রাবিশার সীমান্ত। ক্রোধে বিহ্বল নিষ্প্রাণ ফুসফুস করছে। আইনরি একরাশ ভয় নিয়ে চেয়ে আছে নিষ্প্রাণের শান্ত কিন্তু প্রকোপিত মুখটার দিকে। কুসুমাত্রী না ভয়ে সিটিয়ে আছে। ছেলেটা স্থানীয় এলাকার বখাটেদের সর্দার। ইচড়ে পাকা আজকালকার ছেলেরা নিজেদেরকে কি ভাবে তা তাদের নিজেদেরও অজ্ঞাত। ছেলেটার এই অবস্থা দেখেই সাথে থাকা বাকি দুটো ছেলেও ভয়ে আটকে ওঠে। ঝড়ের তাণ্ডব মাতিয়ে লোক জড়ো করতে থাকে। ছুটে আসে আরও কিছু ছেলে পেলে। মুহূর্তেই ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়, কিন্তু তার আগেই ভিড় ঠেলে নিষ্প্রাণকে বের করে আনে বাকিরা। দ্রুত আইনরিয়া নিষ্প্রাণকে একটা রিকশায় উঠিয়ে দেয়। তার পেছনেই আরেকটা রিকশায় তৃণার কুসুমকে। প্রাবিশ আর সীমান্তকে ঠাউর করতে পারেনি ছেলেগুলো। খেলার ব্যাট, হকি স্টিক, রড কোনো কিছুরই কমতি হলো না। ছেলেগুলো তা হাতে নিয়ে পুরো মেলায় চিরুনি তল্লাশি চালায়, কিন্তু হাত লাগে না কিছুই। নিষ্প্রাণের কোমল মুখটার দিকে চেয়ে আছে আইনরি। ভয়ে তার বুকের মধ্যে হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। ঢোক গিলতেও ভীষণ কষ্ট হচ্ছে। আইনরি ভয়কাতুর গলায় বলল, এমন করলি কেন তুই? ছেলেটাকে এভাবে কেন মারলি? নিষ্প্রাণ স্নিগ্ধস্বরে বলল, সীমান্ত করলে ওকে এই প্রশ্নটা করতেই। আইনরি গম্ভীর গলায় বলল, তুই আর সীমান্ত এক নস। সীমান্ত উড়নচণ্ডী, কখন কি করে বসে ঠিক নেই, কিন্তু তুই তা নস। আইনরির দিকে মায়াভরা চোখে তাকালো নিষ্প্রাণ। সেই নজর সোজা গিয়ে আটকে আইনরির অধরে। ভারী গলায় বলল, তোর ক্ষেত্রে আমি এর চেয়েও ভয়ঙ্কর। আইনরি ভয়চকিত গলায় বলল, এসব কি বলছিস তুই? নিষ্প্রাণ সাবলীল গলায় বলল, তোর দিকে হাত বাড়ানোর অধিকার আমি আমার ছায়াকেও দেব না। আইনরির রুদ্ধবাকে আঁকিফল্লব প্রশস্ত করে অপলক চেয়ে থাকে নিষ্প্রাণের দিকে। নিষ্প্রাণ কি কড়া গলায় বলে ওঠে, থামান মামা, আমি নামবো। আইনরি নিষ্প্রাণের হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছিস তুই? নিষ্প্রাণ আলগোছে নিজের হাতটা ছাড়িয়ে নেয় আইনরির কাছ থেকে। রিক্সা থেকে নেমে নিষ্প্রভ গলায় বলল, বাসা যা, আমার কাজ আছে। যান মামা, ঠিকমতো ওকে বাসা পৌঁছে দেবেন। নিজ প্রাণের প্রাণ নিয়ে যাচ্ছেন আপনি। আইনরির দিকে সরল দৃষ্টি রেখেই কথাগুলো বলল নিষ্প্রাণ। রিক্সা চালক তেমন কিছু বুঝল না, তবে বর্তমান যুগের প্রেমিক যুগলতে তাদের চিনতে ভুল হয় না। লিঙ্ক রুটের কাছে আসতেই নেমে যায় নিষ্প্রাণ। আইনরি কিছুতেই বুঝতে পারছে না নিষ্প্রাণ কেন আবার পেছনের দিকে হাঁটা শুরু করেছে। রিক্সা চলতে শুরু করে। আইনরি ঘাড় বাঁকিয়ে নিষ্প্রাণকে দেখছে। কৃত্রিম আলোর বাঁকে বাঁকে হেঁটে যাচ্ছে নিষ্প্রাণ। ক্ষণকাল পরেই ভিড়ের মধ্যে মিলিয়ে যায় সে। আইনরি ঘুরে বসে, তার উন্মনা দিক ভ্রষ্ট দৃষ্টি। হসপিটালে স্যালাইন দিয়ে রেখেছে আহত ছেলেটাকে। তার সাথে এসেছে তার উশৃঙ্খল বন্ধু বান্ধব। পাড়ায় বেহায়াপনা করে বেড়ানোর কারণে কোনো লিগ্যাল গার্ডিয়ান তার সাথে আসেনি, তবে বন্ধুদের আশ্বাসিত কথা যে তারা এই অবস্থা করেছে তাকে ঠিক খুঁজে বের করবে এবং তারও ঠাঁই হবে এই হসপিটালে। ছেলেটার সাথে তার দুটো বন্ধু বসেছিল। চোখে ঘুম ঝরিয়ে আসতেই একজন চলে যায়, আরেকজন ঠায় বসে থাকে। তলপেটে চাপ পড়তেই ওয়াশরুমের জন্য কেবিন থেকে বেরিয়ে আসে। একটু আগেই ডক্টর রাউন্ড মেরে গেছে, তাই এখন সকলে ব্যস্ত তাদের কাজে। নিষ্প্রাণ শান্ত পায়ে হেঁটে গিয়ে ওয়াশরুমের দরজাটা বাইরে থেকে লক করে দেয়। করিডর আপাতত ফাঁকা। ছোটখাটো নিম্নমানের হসপিটাল হওয়ায় তেমন কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। নিষ্প্রাণ সেই সুযোগ কাজে লাগায়। কেবিনে ঢুকতেই দেখে ছেলেটা ঘুমে বিভোর। নিষ্প্রাণ ছোট ছোট পা ফেলে এগিয়ে যায়। শুভ্র বিছানার পাশে এসে স্থির হয়। গাঢ় চোখে ছেলেটাকে দেখে। এই ঘুমই তার শেষ ঘুম। পকেট থেকে রুমাল সমেত হাতটা বের করে ছেলেটার নাকের উপর কিছুক্ষণ চেপে ধরে।
ছেলেটা এবার সত্যি সত্যিই নিশ্চেতন। স্যালাইনের প্লাস্টিক বোতলের দিকে দৃষ্টি ফেলে নিষ্প্রাণ। তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা মোটা বই বের করে, তার মাঝে একটা ছোট্ট কাচের শিশি। বইয়ের মাঝে বেশ খানিকটা জায়গা কেটে সেই গর্তেই বসানো সেই শিশি, সেখান থেকে সিরিঞ্জের মতো কিছুটা তরল নিয়ে স্যালাইনে পুশ করে দেয়, যা একটু একটু করে প্রবেশ করছে ছেলেটার সমাহিত শরীরে, যা একটু পরে ছেলেটার হৃদকম্পন থামিয়ে দেবে। নিষ্প্রাণ একটু ঝুঁকে পড়ে ছেলেটার মুখের উপর। অদ্ভুত সেই সিটির আওয়াজ নিশ্চিত হয় নিষ্প্রাণের বলয় আকৃতির ওষ্ঠাধর থেকে। ছেলেটার হাতের দিকে তাকাতেই তার শান্ত চোখ দুটো ক্ষিপ্ত হয়ে ওঠে। ব্যান্ডেজ করা হাতটার সবগুলো আঙুল ভেঙে ফেললো এক এক করে। ব্যান্ডেজ খুলতেই কাটা হাতটাতে হেয়ালি চোখে তাকিয়ে থাকে। তাতেও প্রশান্তি পেল না সে। ছেলেটার হাতে লাগানো স্যালাইনের সুচটা খুলে দিয়ে তার টুকটুক করে ঢুকাতে থাকে ছেলেটার হাতে। রক্তে ভিজে ওঠে সফেদ চাদর। পুলকিত হয় নিষ্প্রাণ। ছেলেটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ওকে আমি বাঁচাতে পারিনি ওদের লালসা থেকে। কেড়ে নিয়েছে ওরা ওকে, রক্তাক্ত করেছে ওকে, হিংস্র হায়নার মতো খুব লেখেছে। আমি শুধু আর্তনাদটাই শুনেছি, দেখেছি সেই রক্তের নদী। কিন্তু আমার ধ্রুব তারার দিকে হাতটা অত দূরের কথা। যে চোখ ওকে সেই নজরে দেখবে তার শ্বাস আমি কেড়ে নেব। মৃত্যুই হবে যার ভবিতব্য। কেবিন থেকে নিঃশব্দে বেরিয়ে আসে নিষ্প্রাণ। মৃদু আওয়াজে সেই সিটি, যারা দেয়ালে দেয়ালে কম্পন ছড়িয়ে দিয়েছে। অনুভূতিশূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানজি। মাথার উপর বিশাল দগদগে সূর্যের পিঠ জ্বালা করা তাপে দাপিয়ে উঠছে দেহপিঞ্জর। নিষ্প্রাণের মায়াময় মুখটার দিকে তাকিয়ে থেকে ফিকে আওয়াজে বলল আয়ানজি, তোর জন্য গার্লফ্রেন্ডের ব্যবস্থা করেছি। নিষ্প্রাণ হৃদয় ভেজা হেসে বলল, আমার তো তোকে প্রয়োজন। আয়ানজি সরু চোখে তাকিয়ে বলল, সামনে তাকা। কৃষ্ণচূড়া গাছের নিচে পেছন দিকে হেলে বসে আছে নিষ্প্রাণ। তার পাশেই ঘাসের উপর পা মুড়ে বসে আছে আয়ানজি। চকচকে চোখে তাকিয়ে আছে ভার্সিটির নার্সারির পাশে দাঁড়ানো লম্বা মেয়েটার দিকে। নিষ্প্রাণ সেদিকে পলক ফেলে গাঢ় হাসে। হলুদ রঙের সালোয়ার কামিজ পরা একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটার ভারী ঘন রেশমি চুল তার নিতম্বের নিচে ঢেউ খেলে যাচ্ছে। পলকহীন চোখে সেদিকে তাকিয়ে মেয়েটাকে আদ্যপান্ত দেখছে নিষ্প্রাণ। পাশ থেকে আইনজি কলের মানবের মতো বলতে থাকে, অনার্স প্রথম বর্ষ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, শ্রেয়া নাম, দেখতেও মাশাআল্লাহ। নিষ্প্রাণ তার ঘন পল্লবে আবৃত আয়তলোচন দিয়েই শ্রেয়াকে দেখছে। তার নিমেষহীন আখি যুগলের দিকে তাকিয়ে ফিচেল হাসে আয়ানজি। ফট করে বলল, মেয়েটাকে পটাতে পারবি? নিষ্প্রাণ নির্বিকার গলায় বলল, যদি পারি তাহলে কি দিবি আমায়? আয়ানজি কপট হেসে বলল, তোর প্রস্তাব ভেবে দেখব। নিষ্প্রাণ ঝট করে উঠে দাঁড়ায়। উরুর উপর রাখা কালো ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বলল, মনে রাখিস। আয়ানজি ভয়াতুর ঢোক গেলে। সে মনে প্রাণে চায় নিষ্প্রাণ শ্রেয়ার প্রেমে পড়ুক। গভীরভাবে তার হৃদ কোঠরে জায়গা করে নিক শ্রেয়া। শ্রেয়া সম্পর্কে খোঁজ নিয়েছে আয়ানজি। মেয়েটা লেখাপড়ার পাশাপাশি চরিত্র ভালো। আয়ানজির ভাবনায় সুতো কাটে। সে ক্ষীণ দৃষ্টিতে দেখল শ্রেয়ার সামনে গিয়ে দাঁড়িয়েছে নিষ্প্রাণ। নিষ্প্রাণকে দেখে ভ্রু কুঞ্চিত করে শ্রেয়া। দুধসাদা মুখটার অধর পল্লব লাল রঙে রঙিন, চোখে গাঢ় কাজল, থুতনিতে দৃশ্যমান খাজ। সেইটা যেন শ্রেয়ার সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। তপ্ত লাভায় মৃদু প্রভঞ্জনের দোল। শ্রেয়ার রেশম কালো চুল উঠছে। কয়েক গাছি চুল তার ছোট মোলায়েম সমান্তলাল ললাটে আস্তানা গড়তেই ব্যস্ত হাতে তা কানের পাশে গুজে দিয়ে চকিত গলায় বলল, কে আপনি? স্মিত হাসে নিষ্প্রাণ। তাতেই তার চোখে খেলে গেল দুরন্তপনা। চোখের কার্নিশে মৃদু কুঞ্চন, ভ্রমর কালো ভ্রুযুগল, টান টান ভাব। শ্রেয়া বিস্মিত হলো। নিষ্প্রাণের অর্ধবাকের হাসিতে কিছু একটা ছিল যা বিষবাণের মতো বিঁধল শ্রেয়ার বক্ষস্থলে। শ্রেয়া ভ্রু নাচিয়ে ফের প্রশ্ন করে, কে আপনি? শ্রেয়ার পাশে দাঁড়ানো তার সহপাঠী শম্পা কুঞ্চিত কপালে সন্ধিয়ান সুরে বলল, আপনি নিষ্প্রাণ, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, এইবার সেকেন্ড ইয়ারে টপ করেছেন। শম্পার দিকে এক নজরে তাকিয়ে চোখ ফেরায় নিষ্প্রাণ। শ্রেয়া অদ্ভুত সুরে বলল, তুই চিনিস? ভাইয়ার ব্যাচমেট। ও, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? নিষ্প্রাণকে উদ্দেশ্য করে প্রশ্ন করতেই নম্র গলায় প্রত্যুক্তি করে সে, তোমার সাথে আমার কিছু কথা আছে। বিমুগ্ধ চিত্তে নিষ্প্রাণের কণ্ঠনালীর দিকে তাকায় শ্রেয়া। চড়া কাঁধ বিশিষ্ট নিষ্প্রাণের গলার ডান পাশে একটা দাগ, মনে হচ্ছে পোড়া দাগ। তার শুভ্র রঙে বড্ড বেমানান তা। সেখানেই নিগুড় দৃষ্টি শ্রেয়ার।
নিষ্প্রাণ শম্পার দিকে তাকিয়ে অনুনয়ের সুরে বলল, প্লিজ। শম্পা বুঝতে পারল নিষ্প্রাণ শ্রেয়ার সাথে একা কথা বলতে চায়, তাই সে ক্লাসের দিকে হাঁটা ধরে। শ্রেয়ার সন্ধিহান দৃষ্টি পড়তেই বিগলিত হেসে বলে ওঠে নিষ্প্রাণ, কেমন আছো? অবাক হয় শ্রেয়া, অপরিচিত একটা ছেলে তাকে প্রশ্ন কেন করছে। শ্রেয়ার চোখের পল্লব ধীরে সুস্থে ফেলে বলল, ভালো, আপনি? কোনটা বলবো, পরিচয় নাকি কেমন আছি? শ্রেয়া নির্ভয় চিত্তে হাসে, ঝরা গলায় বলল, আসলে আপনি কি চাইছেন বলুন তো? নিষ্প্রাণ হুট করেই মুক্ত কণ্ঠে বলল, চুলে যত্ন করো অনেক। শ্রেয়া ভ্রু কুঞ্চন করে অদ্ভুত দৃষ্টিতে তাকায়, চোখের কোণ সংকুচিত করে বলল, তেমন কিছু নয়। আপনি কি আমার চুলের প্রশংসা করতে এসেছেন? ইটস রিয়েলি উইয়ার্ড। চুলের প্রশংসা করে কাউকে ইমপ্রেস করা হাস্যকর। নিষ্প্রাণ চোখে এসে বলল, আমি নিষ্প্রাণ মুতাসির, অনার্স থার্ড ইয়ার, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। এইটুকু তোমার বান্ধবী তো বলেই দিয়েছে। এখন আমি যা বলতে চাইছি শোনো। ওইদিকে দেখো, ও আমার ধ্রুবতারা। ও তোমাকে ভীষণ পছন্দ করে। কেন করে তা জানি না, তবে হয়তো তুমি স্পেশাল তাই। শ্রেয়া অবিশ্বাস্য চোখে তাকায়। ছেলেটা বলে কি? শ্রেয়া চোখ ঘুরিয়ে তাকায় আইনরির দিকে। আইনরি প্রাণহীন দৃষ্টিতে চেয়ে আছে। শ্রেয়া সরল গলায় বলল, ও আপনার ধ্রুবতারা? হ্যাঁ। ওভাবে তাকিয়ে আছে কেন? জানি না তো। শ্রেয়া মুচকি হাসে, জানার আগ্রহ নিয়ে বলল, ও কি আপনার বন্ধু? নিষ্প্রাণ মৃদু হেসে স্নিগ্ধ স্বরে বলল, হ্যাঁ। শ্রেয়া বেশ সময় ধরে আইনরিকে দেখে। সাধারণ গোলগাল চেহারার মেয়েটার মধ্যে দাম্ভিকতার সৌন্দর্য না থাকলেও ভারী মিষ্টি দেখতে। নাতি দৈর্ঘ্য চুলগুলো পনিটেল করা, একটা খয়েরি রঙের 3 পিস পরেছে, তাতে ফিকে ফর্সা ভাব একটু ঝলসে এসে তাপিত রোদ্দুরে হানা দেয় চোখের মনিতে। ছিমছাম গরনের দেহে অতিরিক্ত মেদ না থাকলেও দেখতে বেশ লাগে। ফট করে অধর ছড়িয়ে হেসে ফেলে শ্রেয়া। নিষ্প্রাণের দিকে আদর চোখে তাকিয়ে বলল, বেশ মজার বিষয়। আপনার ফ্রেন্ডের আমাকে ভালো লাগে, তাই আপনি আমার সাথে কথা বলতে চলে এলেন? নিষ্প্রাণ সজীব হেসে বলল, হুম, আসলে ও বলেছে আমি যদি তোমাকে ইমপ্রেস করতে পারি তাহলে ওকে বলা আমার অনুভূতিকে ও একবার ভেবে দেখবে। মুহূর্তেই কালো মেঘে ছেয়ে যায় শ্রেয়া লাস্যময় মুখটা। মন মরা গলায় বলল, কোন অনুভূতি? প্রাণহীন অনুভূতি। বলেই সশব্দে হেসে ওঠে নিষ্প্রাণ। কেমন অস্থির অসহিষ্ণু চোখে নিষ্প্রাণকে দেখে শ্রেয়া। ছেলেটাকে অদ্ভুত কথা বলে, চোখের চাউনিও নিগুড়তায় ছাওয়া, যে কেউ সহজে পড়ে নেওয়ার ক্ষমতা রাখে না। কিন্তু শ্রেয়ার পড়তে ইচ্ছে হলো সেই চোখ। খুব করে জানতে ইচ্ছে হলো অদ্ভুত কথা বলা এই মানুষটাকে। নিষ্প্রাণ, এ আবার কেমন নাম? তাদের দুজনকে অপলক দেখছে আইনরি। সূর্য হেলে পড়তে শুরু করেছে পশ্চিম দিগন্তে। ধূসর আকাশ একটু পরই হারিয়ে যাবে তমসা জামিনীতে। সন্ধ্যাদীপ জ্বলে ওঠার আগেই ফিরতে হবে আইনরিকে। আইনরির বেখেয়ালি মনের দর্পণে টুক করেই কর্নারে প্রবেশ। তার পাশেই বসেই চুলের আগায় হালকা টান মেরে বলল, প্ল্যানের কি হলো তোর? আইনরি নীরস শ্বাস ফেলে প্রাবিশকে সামনে তাকাতে ইঙ্গিত দেয়। প্রাবিশের চোখ দুটো চমকে ওঠে। শ্রেয়ার সাথে হেসে হেসে কথা বলছে নিষ্প্রাণ। গাঢ় কণ্ঠে সে অনাকাঙ্ক্ষিত দৃশ্যের দিকে উন্মনা দৃষ্টি রেখে বলল, প্রাবিশ, কাজটা কি ঠিক হচ্ছে? আইনরি ব্যথাতুর শ্বাস ফেলে, নরম করে চাহনি। পায়ের উপর থাকা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বইটা ঠাস করে বন্ধ করে বলল, তুই জানিস বাবা এইসব পছন্দ করে না। আমাকে নিয়ে তার অনেক স্বপ্ন। প্রাবিশ তীক্ষ্ণ সুরে কিঞ্চিত রাগ মিশ্রণ করে বলল, আঙ্কেলের কথা ছাড়, তুই ওকে পছন্দ করিস নাকি সেটা বল। আইনরি পূর্ণ নজর ফেলে নিষ্প্রাণের দিকে। তখনই আইনরিকে অবাক করে দিয়ে তার দিকে চোখের কোণে হেসে তাকায় নিষ্প্রাণ। ঝিমুনি দিয়ে ওঠে আইনরির শরীর। মনটা হঠাৎ বেখেয়ালি হয়, কাতর হয় ওই চাহনিতে, বিদ্ধ হয় প্রেমা সুখে, জ্বলে ওঠে প্রেমানলে। আইনরি নিজেকে লুকায়, নিজের বক্ষস্থলে আবিষ্ট কম্পিত যন্ত্রণাটার স্পন্দনকে নজর আন্দাজ করে। নিস্পৃহ গলায় মিথ্যের হাতেখড়ি করে বলল, প্রাণকে আমার ভয় হয়। দীর্ঘ সময় পরে আইনরির মুখনিসৃত এই বাক্য ঝড় তোলে নিষ্প্রাণের প্রাণহীন দেহে। তার ধ্রুবতারা তাকে ভয় পায়। কেন ভয় পায়? সে তো তাকে অতলন্ত মায়ায় মুড়িয়ে রাখবে, ভালোবাসার চাদরে জড়িয়ে রাখবে, আদরে বিড়াল ছানার মতো তার হৃদ যন্ত্রের পাশে গুজে রাখবে, ভরিয়ে রাখবে আদরে আদরে। তার বুকের বদ্ধ প্রকষ্টে যে কলিজা আছে সেখানে গেঁথে রাখবে, পাঁজরে পাঁজরে যুদ্ধ বাঁধিয়ে বদ্ধ করে দেবে সেই দ্বার, যেখান থেকে তার ধ্রুবতারাকে কেউ দেখবে না, পারবে না ছুতে তার প্রেমাস্পর্শ। ক্লাস ভর্তি স্টুডেন্টদের সামনে চড়া গলায় কথা বলে যাচ্ছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হেড অতুল প্রসাদ। ত্রস্তে সকল শীতল দৃষ্টি তার দিকে। শম্পার বেখেয়ালি চাহনিতে চোখে পড়ে নিষ্প্রাণ।
শ্রেয়ার ক্লাসের দরজা থেকে কিঞ্চিত সরে দাঁড়িয়ে আছে সে। মধ্যসারিতে বসা শ্রেয়ার কোনোয়ে গুঁতো দিয়ে সপ্রতিভ করে শম্পা। শ্রেয়া চোখে মুখে বিরক্তি ছাপিয়ে নাক কুচকে কপালে প্রমত্তা সাগরের ঢেউ খেলিয়ে জানতে চাইল কি হয়েছে। শম্পা সরস শেষে চোখ দিয়ে ইশারা করে। দরজা দিকে তাকাতেই নিষ্প্রাণের অনড় চাহনিতে আটকে যায় শ্রেয়ার নিটল চোখ। গত 3 দিনে অনেকটা ঝুঁকে পড়েছে নিষ্প্রাণের প্রতি শ্রেয়ার ভাবাবেগ। নিষ্প্রাণ চোখে আসে, শ্রেয়াকে বুঝিয়ে দেয় সে তার জন্য বাইরে অপেক্ষা করছে। আজ নো ক্লাস। লজ্জাভর্তি হাসে শ্রেয়া। মানুষটাকে অকারণে ভালো লাগে তার। অযথায় চেয়ে থাকতে ইচ্ছে করে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ইচ্ছে করে ওই প্রাণহীন নামের সজীব মানুষটাকে। ক্যান্টিনে বসে আছে আইনরি। তার অসার ও নির্জীব দৃষ্টি ক্যান্টিনের কাঁচ গলিয়ে দোতলায় দাঁড়ানো নিষ্প্রাণের পিঠে। হলুদ রঙের শার্ট পরেছে নিষ্প্রাণ। হলুদ রঙটাই কেন যেন নিষ্প্রাণকে আরো বেশি উজ্জ্বল লাগে। সোনা রঙের ধোয়া কোনো স্নিগ্ধ পুরুষ মনে হয় তাকে। আইনরির সামনে কৌতূহলে চেয়ে আছে সীমান্ত। তার কর্কশ্বরের প্রশ্ন, নিষ্প্রাণ না রে, ওই সেরা তেনার পেছনে লাগলি কেন তুই? আইনরি নিষ্প্রাণের দিক থেকে চোখ সরিয়ে গুমোট শ্বাস ফেলে বলল, মেয়েটা ভালো। ভালো হইলে তুই ওরে নিষ্প্রাণার লগে সেট করাই দিমু। তুই আন্দিই থাকবি, ভালো হইতি না। আইনরি তার প্রস্তুত করা কথা বলতে পারল না। ততক্ষণে উগ্রমূর্তির মতো দুটো ছেলে হাতে রড নিয়ে ক্যান্টিনের ভেতরে প্রবেশ করে। অকস্মাৎ হামলা করে বসে সীমান্তের উপর। চকিতে ছেলে দুটোর হামলে পড়ার আচরণ ঠাউর করতে না পারায় মর্মান্তিক ঘটনার শিকার হয় সীমান্ত। ছেলে দুটো সীমান্তকে উপর্যুপরি কয়েকটা আঘাত করতেই নেতিয়ে পড়ে সে। ভয়ে সিদিয়ে যায় বাকি স্টুডেন্টরা। তারা কোনো রকম রা করল না। সীমান্তের এই বিধ্বস্ত অবস্থায় নিজেকে সামলাতে পারল না আইনরি। দুটো ছেলের মধ্যে যে ছেলেটা সীমান্তের কলার ধরে রেখেছে তার হাতে খাবলা মেরে বসে সীমান্তকে ছাড়ানোর চেষ্টা করে। ছেলেটাই অযাচিত বিরক্তি সহ্য করতে পারল না। এক হাতে ধাক্কা মেরে বসে আইনরিকে। আইনরি উল্টো গিয়ে ছিটকে পড়ে নিষ্প্রাণের বুকের উপর। তার অধৈর্যরা চুম্বকের মতো ঝাপটে ধরে নিষ্প্রাণের গলায় সেই পোড়া দাগে। হিমশীতল অনুভূতির সুখ পায়রাটা হঠাৎ ডানা মেলে উঠতে থাকে বিশাল নীলাভ অন্তরিক্ষের বুকে। ভয়চকিত শ্বাস ফেলে আইনরি। তার উষ্ণ নিঃশ্বাস নিষ্প্রাণের গলায় পড়তেই শ্বাস আটকে নেয় সে। আলগোছে হাতটা উঠিয়ে আইনরির কোমরে রাখে। নিষ্প্রাণের দৈবাত স্পর্শে অনুরণন শুরু হয় আইনরির শুষ্ক ওষ্ঠে। কম্পিত হয় তার পাতলা গরনের দেহ। আইনরির কানের কাছে মুখ নিয়ে আলতো গলায় বলে ওঠে নিষ্প্রাণ, ভয় পাস না ধ্রুবতারা, তোর প্রাণ সবসময় তোর সাথে। আইনরিকে বুকের কাছ থেকে সরিয়ে নেয় নিষ্প্রাণ। স্বাভাবিক অভিব্যক্তিতে সামনে এগিয়ে যায়। ক্রোধিত ছেলেটা জানে না অনুপলেই বদলে যাবে চিত্র। নিষ্প্রাণ ছেলেটার ঠিক পেছনে দাঁড়ায়। ছেলেটার হাঁটুর পেছনের দিকের খাসটায় নিষ্প্রাণ তার হাঁটু দিয়ে দুর্বল ধাক্কা মারতেই সামনের দিকে হাঁটু ভাঁজ হয়ে পেছন দিকে হেলে পড়ে ছেলেটা। নিষ্প্রাণ সম্পূর্ণরূপে ছেলেটাকে পেছনে হেলে পড়তে দেয়নি। অর্ধ হেলে পড়া ছেলেটার মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে এক হ্যাঁচকা টান মেরে ফেলে দেয়। ছেলেটা শটান হয়ে পড়ে যেতেই তার গলায় পা দিয়ে পিষে ধরল নিষ্প্রাণ। ছেলেটার হাতের রডটাও নিয়ে নেয়। তার হাতের মধ্যে তুম করে ঠেস ধরে। কুকিয়ে ওঠে ছেলেটা। তার সহচর নিষ্প্রাণকে আঘাত করতে গেলে সেই রড 2 হাতে ভালো করে ধরে নিজের সর্বশক্তি দিয়ে তার চোয়াল বরাবর আঘাত করতেই ছিটকে পড়ে আঘাতপ্রাপ্ত ছেলেটা। ঘটনার ক্রমশ বিস্ফোরণ ঘটে পুরো ভার্সিটির প্রাঙ্গণে। রাজনীতির সাথে জড়িত আরও কিছু ছেলে পেলে ক্যান্টিনের কাছাকাছি আসতেই নিষ্প্রাণ হুঙ্কার দিয়ে ওঠে, আর একজন ভেতরে ঢুকলে এই রড একদম ও রেড পিনের ভেতরে ঢুকে দেব। সো ডোন্ট মুভ। 10-12 জন এসেছে ক্যান্টিনের বাইরে। নিষ্প্রাণের কড়া ঘোষণায় নীরব হয়ে যায় তারা। হাতে থাকা অস্ত্রগুলো ভয়ে ঢোক গিলে নিল। বড় বড় শ্বাস ফেলতে থাকে আইনরি। হৃদ গভীরে মাতম শুরু হয়েছে। উঠলে উঠছে ঢেউ। নিষ্প্রাণে সেই ভয়াল রূপে চকিত আইনরি। থরথরিয়ে কাঁপছে সে। ভয়াতুর চোখে তাকিয়ে আছে সে। নিষ্প্রাণের লুকোনো হাসি সেই বদনে। তটস্থ হয়ে ছুটে এসেছে প্রাবিশ। নিষ্প্রাণের পা এখনও নাম না জানা ছেলেটার গলার উপর। প্রাবিশ ধাক্কা মেরে সরায় তাকে। ব্যস্ত হয়ে বসে ছেলেটার মাথাটা নিজের হাতে নিয়ে নেয়। সীমান্তের মুখে রক্তের প্রলেপ। তাকে আলতো করে ধরে নিষ্প্রাণ। ভার্সিটির প্রিন্সিপাল এসে দাঁড়িয়েছে ঘটনাস্থলে। এসেছে শাহরুখ সহ অন্যান্য সিনিয়র শিক্ষক বৃন্দরা। ছেলে দুটোকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করা হয়। নিষ্প্রাণকে আদেশ করা হয় প্রিন্সিপাল স্যারের কক্ষে আসার জন্য। নিষ্প্রাণ নির্ভয় চিত্তে বলল, পালিয়ে যাব না আমি, সীমান্তকে ফার্স্ট এইড করে আসছি। নিষ্প্রাণের এহেন দাম্ভিক স্বরে নির্লিপ্ত সকলে। আইনটি বরফখণ্ডের মতো স্থির। শ্রেয়ার দিকে নরম দৃষ্টিতে তাকায় নিষ্প্রাণ। তার চোখের তারায় জল জল করার প্রশ্নটা উত্তক্ত করছে নিষ্প্রাণকে। সীমান্তকে যত্নের সাথে নিয়ে যাচ্ছে প্রাবিশ। আইনটির সামনে এসে দাঁড়ায় নিষ্প্রাণ। চোখে এসে বলল, চল ধ্রুবতারা। আইনটি সম্মোহনী দৃষ্টিতে চেয়ে আছে। তার মনে হলো নিষ্প্রাণ তার নিশ্চল স্থির শরীরটাকে নিজের সাথে করে নিয়ে যাচ্ছে। বেডে শুয়ে আছে সীমান্ত।
তার চোয়ালের উপরের দুটো অংশে স্টিচের প্রয়োজন পড়েছে। কোমরের যে অংশে রডের আঘাত লেগেছে সেখানে হাড়ে দেখা গিয়েছে ফ্র্যাকচার। আপাতত তাকে মাস অতিবাহিত করতে হবে হসপিটালের শুভ্র বিছানায়। তার পায়ের দিকের একটা চেয়ারে বসে আছে আইনরি। মুখে ফ্যাকাশে রং, নির্লিপ্ত চাহনি, শীতল অনুভূতি। প্রাবিশ খবর দিয়েছে সীমান্তের বড় ভাইকে। সে আসতে সময় নিচ্ছে। ঢাকা শহরের জ্যাম অ্যামাজনের জঙ্গলের মতো। নিষ্প্রাণের দিকে কেমন রাগান্বিত চোখে তাকিয়ে আছে প্রাবিশ। সে শঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। নিষ্প্রাণ উঠে দাঁড়ায়। ভার্সিটি কর্তৃপক্ষ তার জন্য অপেক্ষা করছে। প্রাবিশের কাছে এসে অনুনয়ের সুরে বলল, সীমান্তের ভাই আসলে ধ্রুবতারাকে বাসে পৌঁছে দিস। আমি ভার্সিটি গেলাম, আসে ওকে? প্রাবিশ নীরব সম্মতি দিল। হসপিটালের করিডোর দিয়ে যখন উন্মন্না পা দুটো চালাচ্ছে নিষ্প্রাণ, পেছন থেকে পেলাব গলায় ডেকে ওঠে আইনজি। প্রাণ। দমকে যায় নিষ্প্রাণ। কাতর চোখ দুটো দিয়ে ফিরে তাকায়। ছোট্ট ছোট্ট পা ফেলে আইনজির সামনে এসে আদুরি গলায় বলল, কিছু বলবি? আইনজি কোনো রকম ভাবাবেশ ছাড়াই তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করে, ছেলেগুলোকে এভাবে কেন মারলি? অধর কিঞ্চিত দুলিয়া হাসে নিষ্প্রাণ। ভয়ঙ্কর সুন্দর হাসি। হালকা ঝুঁকে আইনজির কানের কাছে গিয়ে ক্ষীণস্বরে বলল, ছেলেটা ভুল করে তোকে ছুঁয়েছে, তাই শুধু ওকে মেরেছি, মেরে ফেলেনি। সোজা হয় নিষ্প্রাণ। কর্তৃত্বের সুরে বলল, বাসে যা, আর সাবধানে যাবি। তোকে ভার্সিটি থেকে বের করে দেবে। নিষ্প্রাণ হৃদয় গলানো হাসে। বিগলিত গলায় বলল, দিলে দেবে, কিন্তু তোকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না। তুই আমারই থাকবি। এই নিষ্প্রাণের প্রাণ তুই, আমার বিবাহপরীর একমাত্র ধ্রুবতারা। আইনটি ভয়াতক চোখে তাকিয়ে থাকে। তার বুকের ভেতরের সুপ্ত বালিকা বলে ওঠে, এমন বুকের ভেতর তোমার হৃদ প্রকোষ্ঠে ঘুম, এমন আদরে জড়ানো মন আমার কাটছে দ্বিপ্রহর। তোমার অতীন্দ্রিত নত্যের শ্বাস আমায় করেছে সর্বনাশ। আমার শোধিত অঙ্গের ক্ষরণ তোমার দৈবত রসনে মরণ।